তোরা এসে গেছিস? বিকাশ যে আমাকে বলল তোরা সন্ধ্যের সময় আসবি। যাক, ভালোই হয়েছে। আয় আয়, তোরা সবাই ভেতরে আয়। আপনার নতুন নতুন আবিষ্কারের কথা আমরা বই থেকে জেনেছি, কিন্তু আজ আপনার সাথে দেখা করে বেশ ভালোই লাগছে। শুধুই কি আবিষ্কার? ওনার দুঃসাহসের কথাগুলো তো বল। এই আবিষ্কারের পেছনে আমার একার অবদান নেই, আমার বন্ধু শঙ্কুরও ছিল। ও আচ্ছা আচ্ছা, তবে আমাদের সকলের তরফ থেকে কিন্তু আপনার কাছে একটা আবদার ছিল। কি আবদার আছে বলো? আপনার সেই বিস্ময়কর আবিষ্কারগুলি যদি একটু আমাদের দেখাতেন। হ্যাঁ, অবশ্যই, কেন দেখাবো না। এরপর রহিম ওদেরকে নিয়ে তার জীবনের সমস্ত রকম আবিষ্কার ও পাওয়া নিদর্শনগুলি দেখাতেই পাশের ঘরের দিকে নিয়ে যায়। ঘরে ঢুকে ওরা দেখলো সারা ঘর জুড়ে নানা রকম অদ্ভুত সব নিদর্শন সাজিয়ে রাখা আছে। এটা হলো প্রফেসর সুভাষ চ্যাটার্জির সাথে কাজ করা আমার প্রথম অভিজ্ঞতা। এদিকে বিভিন্ন নিদর্শন দেখতে দেখতে হঠাৎ করে একটা অদ্ভুত রঙের চকচকে হিরে দেখতে পায় এবং ওটা দেখে ওরা রহিমকে জিজ্ঞাসা করে, এই অদ্ভুত ধরনের হিরে আপনি কোথায় পেয়েছেন স্যার? এটা আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে একটা। এক পৌরাণিক গুপ্তধনের খোঁজে আমিও শঙ্কু গিয়েছিলাম, আর সেখান থেকেই এই মূল্যবান গুপ্তধনটি পাই। কি বলছেন স্যার? তাহলে তো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনতে হয়। শুনবি তোরা সেই ভয়ঙ্কর গুপ্তধন সন্ধানের কথা? হ্যাঁ রে শঙ্কু, আশেপাশে তো কোনো মানুষজন দেখতে পাচ্ছি না, আর জায়গাটাও কেমন নিস্তব্ধ। ঠিক বলেছ রহিমদা, তবে হিজল ঘরে তো আসলাম, এবার আমাদেরকে পাগলাঘরের শ্মশান ঘাটের মাঠের দিকে যেতে হবে। কিন্তু সেটা কোন দিকে পড়বে এটা তো আগে আমাদেরকে জানতে হবে। তুই এক কাজ কর, তাড়াতাড়ি নকশাটা বের কর। শঙ্কু ব্যাগ থেকে নকশাটা বের করে রহিমকে বলে, রহিমদা, ম্যাপে তো সেইভাবে শ্মশান ঘাটটা কোন দিকে পড়বে তা উল্লেখ নেই, কিন্তু গুপ্তধনের প্রথম সূত্র আমরা ওই শ্মশান ঘাট থেকেই পাব। ঠিক ওই সময় একটা ভ্যানালা রাস্তা দিয়ে যাচ্ছিল। রহিম ও শঙ্কুকে দেখতে পেয়ে ভ্যানটা ওদের সামনে দাঁড় করায় এবং ওদেরকে জিজ্ঞাসা করে, আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না বাবু, আর এই নিস্তব্ধ জায়গায় আপনারা কি করছেন? আমরা পাগলাগড়ের শ্মশান ঘাটের মাঠের দিকে যাব, কিন্তু কোন দিক থেকে যাব ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু বাবু, ওই শ্মশান ঘাটের মাঠে সচরাচর তো লোকজন তেমন যাতায়াত করে না। এ কথা শুনে রহিম একটু বুদ্ধি খাটিয়ে বলে, আসলে আমরা বন দপ্তর থেকে এসেছি। ওই মাঠের আশেপাশে প্রচুর পশু মারা যাচ্ছে, তার খোঁজ খবর নেওয়ার জন্যই ওই শ্মশান ঘাটে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনারা বন দপ্তর থেকে এসেছেন। এক কাজ করুন, এখান থেকে সোজা কিছু দূর হেঁটে গেলে একটা জঙ্গল পড়বে, আর ওই জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর হেঁটে গেলে ওই শ্মশান ঘাটটা পড়বে। তবে হ্যাঁ বাবু, জায়গাটা একদম মোটেই ভালো নয়, পারলে সন্ধ্যের আগে আগে কাজ মিটিয়ে ফিরে আসবেন। আচ্ছা রহিমদা, তুমি ওই ভ্যানালাকে সত্যি কথাটা বললে না কেন? আরে, সবসময় সবাইকে সত্যি কথাটা বলতে নেই, নইলে বিপদ আরো বাড়ে। ও আচ্ছা আচ্ছা, তবে তোমার বুদ্ধি বলি হরি। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শেষমেশ ওরা পাগলাগড়ের শ্মশান ঘাটের মাঠে এসে উপস্থিত হয়। শ্মশানের এক পাশে দাঁড়িয়ে ওরা দেখল শ্মশানের মাঝখান বরাবর একজন তান্ত্রিক যজ্ঞ করছে।
আর তার চারপাশে মরা মানুষের কুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রণাম তান্ত্রিক বাবা। এসে গেছিস তোরা, এসে গেছিস। আপনি আমাদেরকে চেনেন বাবা? আমি যে তোদের জন্যেই অপেক্ষা করছি, 12 বছর ধরে অপেক্ষা করে রয়েছি শুধু তোদের জন্য। তোরা গুপ্তধনের খোঁজে এসেছিস তো? আপনি কি করে জানলেন বাবা যে আমরা গুপ্তধনের খোঁজে এসেছি? আমার গুরুদেব আমাকে বলেছিল অমাবস্যা পূর্ণিমার রাতে দুজন ছেলে আসবে গুপ্তধনের খোঁজে, আর তাদের পথ দেখানোর মাধ্যমে আমার সাধনা সিদ্ধি হবে। তোরা জঙ্গলের পথ ধরে ঠিক দক্ষিণ দিকে চলে যাবি, আর ওখানে একটা পুরনো মন্দির দেখতে পাবি, আর ওখান থেকেই তোরা গুপ্তধনের সন্ধান পাবি। এই বলে তান্ত্রিক একটা জাদুই লকেট ওদেরকে দেয় এবং ওটা দিয়ে ওদেরকে বলে, এই জাদুই লকেট তোদের সঙ্গে রাখবি। যখন কোনো বিপদ ঘটবে এটা তোদেরকে বিপদ থেকে মুক্তির সাহায্য করবে। আর হ্যাঁ, আজ অমাবস্যা পূর্ণিমার রাত। এই দিন যদি তোরা গুপ্তধনের সন্ধান না করতে পারিস তাহলে কিন্তু আর কোনোদিনই গুপ্তধনের সন্ধান পাবি না। এরপর রহিম ও শঙ্খু জাদুই লকেটটি নিয়ে মন্দিরের খোঁজে জঙ্গলের দক্ষিণ দিকে হাঁটতে আরম্ভ করে। বেশ খানিকক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একটা পুরনো মন্দির দেখতে পায়। মন্দিরটা দেখে শঙ্খু বলে ওঠে, ওই দেখো রহিমদা, একটা পুরনো মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরটার কাছে গিয়ে ওরা দেখলো মন্দিরটা বেশ পুরনো, চারিদিকে বেশ ঝোপঝাড় আর আগাছা জমেছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে ওরা দেখলো একটা পুরনো অদ্ভুত ধরনের মূর্তি রয়েছে, আর সারা দেওয়ালে ও মূর্তি জুড়ে মাকড়সার জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মূর্তিটা দেখতে দেখতে শঙ্খু মূর্তিটার গায়ে হাত দিতেই হঠাৎ করে একটা দরজা খুলে গেল। দরজাটা খুলতে দেখে ওরা দুজন একটা মশাল ধরিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভেতরে যেতেই ওরা দেখতে পেল সারা ঘর জুড়ে সোনালি রঙের টিম টিম করে আলো জ্বলছে। ওরা দেখলো সারা ঘর জুড়ে ছোট ছোট সোনার দানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তার ঠিক মাঝখানে একটা পাথরের উপর জল জল করছে একটা হিরে। এরপর ওরা দুজন ওই হীরের কাছে যেতেই হঠাৎ করে ওরা দেখতে পেল ওই হীরের পেছন থেকে একটা বিশাল আকারের সাপ ফনা তুলে ধরেছে। বিশাল আকারের ওই সাপকে দেখে ওরা দুজন একটু ভয় পেয়ে যায়। এরপর শঙ্কু রহিমকে বলে ওঠে, রহিমদা, তান্ত্রিক বাবা বলেছিল কোনো বিপদ ঘটলে ওই জাদুই লকেটটি বের করতে। এবং লকেটটি বার করে ওই সাপটার সামনে ধরে। সাপটার সামনে ধরতে সাপটি একটি ভয়ঙ্কর মানুষ রূপ নেয়। আমি এই গুপ্তধনের রক্ষক। বহু বছর ধরে এই গুপ্তধন আমি একাই রক্ষা করছি, আর এই গুপ্তধন আমি তাদেরকেই দেব যে আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আর উত্তর যদি সঠিক না হয় তাহলে তার মৃত্যু অনিবার্য। বলুন, আপনার কি প্রশ্ন আছে? আমি উত্তর দিতে রাজি। এই জগতের সব থেকে বড় পাপ কি? এর উত্তরে রহিম একটু ভেবে বলে, এই জগৎ সংসারের সব থেকে বড় পাপ হচ্ছে কাউকে কষ্ট দেওয়া, কাউকে দুঃখ দেওয়া। সঠিক উত্তর দিয়েছ, আমি তোমার উত্তরে খুশি হয়েছি। যাও, আজ থেকে এই সমস্ত গুপ্তধন তোমাদের। এরপর ওরা দেখলো ওই মানুষটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল।
কি ভয়ঙ্কর ছিল স্যার আপনার এই গুপ্তধনের সন্ধান। তবে একটা কথা মানতেই হবে, আপনার বুদ্ধি বলিহারি। এই গুপ্তধনের সন্ধান আমার একার জন্য হয়নি, আমার বন্ধু শঙ্কুরও অবদান ছিল। তবে একটা কথা তোমাদেরকে বলি, জীবনে যাই করো না কেন এক মন দিয়ে করো, দেখবে সব কাজেই সাফল্য পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।